শুভ সকাল। আজ 13 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 29 আষাঢ় 1427 বঙ্গাব্দ এবং 21 জিলকত 1441 হিজরি, রোজ সোমবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ 296তম পর্বে। দর্শক জানেন, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান, দৈনিক সিরাজগঞ্জ, পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। দর্শক, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময় অনুষ্ঠানটি শুরু করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন এবং অনুষ্ঠান চলাকালে যুক্ত থাকবেন, আপনারাও আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডির যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং রয়েছে দৈনিক দোলন চাপা। এছাড়া যথারীতি রয়েছে কয়েকটি অনলাইন পোর্টাল, আজকে সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ, বাংলা সংবাদ এবং দ্য পিপলস নিউজ 24.com। প্রথমে রয়েছে সংবাদ শিরোনাম এবং পরবর্তীতে সংবাদের গুরুত্ব অনুযায়ী বিস্তারিত এবং বিশ্লেষণ রয়েছে। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা প্রধান শিরোনাম করা হয়েছে, কামারখন্দে পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না এমপি। শাহজাদপুরে হাইকোর্টের জামিনের পরও আসামিদের বাড়ি উঠতে দিচ্ছে না বাদী পক্ষ। জেলা প্রশাসকের নিকট হ্যান্ড গ্লোভস, সার্জিক্যাল হেড ক্যাপ ও ফেস মাস্ক হস্তান্তর। এনাদপুরে ভাঙন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করায় স্বস্তি। শেষ পাতায় রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে সীমায় তৈরি করায় 2 লক্ষ টাকার জরিমানা। এটি সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপির নতুন ভাঙা বাড়ির খবর। গাজীপুরে বন্যায় নিমজ্জিত কৃষকের উঠতি ফসল। সয়দাবাদে বিয়ের দাবিতে অনশন, মামলা দায়ের। এটি সিরাজগঞ্জ সদরের খবর। গাজীপুরের মনসুরনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে মরহুম নাসিমের আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল। গাজীপুরের সোনামুখীতে মোহাম্মদ নাসিম স্মরণে মিলাদ মাহফিল। চৌহালিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন। জোরপূর্বক জলাশয়ের মাছ ধরে নেওয়ায় সংবাদ প্রকাশের পর কাদের গঙ্গের দৌড়ঝাঁপ শুরু। এটি সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছার খবর। গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন। শাহজাদপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। রয়েছে ভিতরের পাতায় 10 জেলায় বন্যার অবনতির আশঙ্কা। নওগাঁর পাট কাটায় ব্যস্ত আত্রায়ের কৃষকরা। করোনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু। ঠাকুরগাঁয়ের কচু চাষীদের মুখে হাসি। সাভারের খবর রয়েছে, পাওনা টাকা চাওয়ায় শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। এছাড়া রয়েছে যুগের কথা পত্রিকা। যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ 4 হাসপাতালের তথ্য চেয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ। সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন এমপি মুন্না। আবারও বিপদসীমার উপরে যমুনার পানি। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যালয় সংস্কারের জন্য বরাদ্দ 10.5 লাখ টাকা ফেরত। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বিয়ের দাবিতে অনশনের ঘটনায় মামলা দায়ের। রায়গঞ্জে সাংবাদিকের পিতার করোনায় মৃত্যু। রায়গঞ্জে সাংবাদিকের পিতার করোনা জয়। এটি রায়গঞ্জে ভোরের পাতা পত্রিকার সাংবাদিক শিহাবুল আলম সাহেবের পিতা অগ্রণী ব্যাংক লিমিটেড
জেলার রায়গঞ্জ উপজেলার ভুয়াগাতি শাখার সিনিয়র অফিসার মাজেদ আলী শেখ অবশেষে করোনা নেগেটিভ হয়েছে। রয়েছে জেলা প্রশাসকের নিকট গ্লোভস ও স্যানিটাইজার মাস্ক হস্তান্তর। বাগাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিকদের বিক্ষোভ। রয়েছে একটি বক্স রিপোর্ট করা হয়েছে। বক্স রিপোর্টটি হলো মাহবুব ইসলামের বাগানে কাঁঠাল চাপা ফুলের গন্ধে মুখরিত মানুষ। রয়েছে শেষ পাতায় সিরাজগঞ্জের সাজাদপুরের কৈজুরিতে কলেজ শিক্ষক মোহররম হত্যার প্রতিবাদে সাজাদপুরে মানববন্ধন অনুষ্ঠিত। ভিতরের পাতায় মোহাম্মদ নাসিম স্মরণে গাজীপুর ইউনিয়ন পরিষদের দোয়া মাহফিল। মোহাম্মদ নাসিম স্মরণে জিসিজি উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয় কেন্দ্র খুঁজছে মানুষ। পাবনার খবর, ঈশ্বর দিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন। চাটমোহরে চক্ষু চিকিৎসকের জরিমানা। ভাঙ্গুরায় 20 দিনে 4 আত্মহত্যা। চাটমোহরে বজ্রপাতে তরুণের মৃত্যু। নাটোরের খবর, করোনায় চাকরিচ্যুতি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা। এই ছিল যুগের কথা সংবাদ শিরোনাম। রয়েছে অন্যান্য পত্রিকা। সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনাম, প্রধান শিরোনাম করা হয়েছে, সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিকার। রয়েছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব 12 এর ভ্রাম্যমাণ আদালতে অভিযান, 2 ব্যবসায়ীকে অর্থদণ্ড। এনডিপির সিজিবিভি প্রকল্পের উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। এনায়তপুরে ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং, জনমনে স্বস্তি। জেলা প্রশাসকের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর। সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র ঋণ বাস্তবায়নকারী পরিষদের সভা অনুষ্ঠিত। সাজাদপুরে ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গাজীপুরে মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। উল্লাপাড়ায় মাছ চুরি করতে গিয়ে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ। গাজীপুরে বন্যার পানিতে নিমজ্জিত পাট ক্ষেত, দুশ্চিন্তায় চাষিরা। ভিতরের পাতায় রয়েছে দেশের প্রথম বিদ্রোহী কবি গাজী সিরাজী, যার লেখনীয় বাগ্মিতায় আগুন ঝরত। পীরজাদা সৈয়দ মুনিরউদ্দৌলা শামীম সিরাজী। এটি স্পষ্টবাদী, প্রতিদিন নিয়মিতভাবে প্রকাশ হচ্ছে। এটি বিশেষ কলাম। রয়েছে সম্পাদকীয়, দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে, মহামারী ও বন্যা। রয়েছে দোলন চাপা, দৈনিক দোলন চাপা পত্রিকার শিরোনাম, প্রধান শিরোনাম, জাতীয় শিরোনাম করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দুদকের আছে কাদের। সিরাজগঞ্জের প্রধান শিরোনাম, সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। ভাঙ্গন তাণ্ডবে দিশাহারা যমুনাপাড়ের মানুষ। সিরাজগঞ্জের ছাত্রলীগ নেতা নিহত ও 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরো 2টি মামলা, আসামি 350। সিরাজগঞ্জের সাজাদপুরের শ্রমিক নেতা রিপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাগাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে শেষ পাতায় সিরাজগঞ্জের সয়দাবাদে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। এই ছিল সিরাজগঞ্জের খবর। জেলার বাইরের খবর, কুড়িগ্রামের খবর, কুড়িগ্রামের দ্বিতীয় দফায় বড় বন্যার আশঙ্কা। দ্বিতীয় দফায় বড় বন্যার আশঙ্কার খবর রয়েছে ভিতরের পাতায়। লালমনিরহাটে ফের পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ, তিস্তা পারে আতঙ্ক। এই ছিল কলম সৈনিক পত্রিকার। পরে রয়েছে দৈনিক দোলন চাপার সংবাদ শিরোনাম, রয়েছে দৈনিক কলম সৈনিক। প্রধান শিরোনাম, দুশ্চিন্তায় গাজীপুরের 36,000 কৃষক। সিরাজগঞ্জে করোনার নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি।
যুব রক্তদান সংস্থার পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলামিনের সাথে মত বিনিময়। সিরাজগঞ্জে ফের বিপদসীমায় ছুঁয়েছে যমুনার পানি। শ্রমিক নেতা রিপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহজাদপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা। জেলার ব্যতিক্রমী চেয়ারম্যান মোহাম্মদ আলামিন সরকার 2 বছরে 5 কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পূর্ণিমাঘাটে ইউনিয়নের দৃশ্যপট। এটি একটি বিশেষ রিপোর্ট করা হয়েছে এক নজরে মোহাম্মদ আলামিন সরকার। শেষ অংশে, প্রথম পাতার শেষ অংশে বিশেষ প্রতিবেদন রয়েছে। এটি উল্লাপাড়া থেকে ফিরে সুলতান রাজুর রিপোর্ট। ঈদুল আজহার নামাজ ও মসজিদে, এটি প্রতিটি পত্রিকায় ছাপা হয়েছে। এটি জাতীয় খবর। শেষ পাতায় রয়েছে বগুড়ায় ফের বিপদসীমার উপরে যমুনার পানি, বৃষ্টিতে ভিজতে বারণ করায় আত্মহত্যা। এটি গাইবান্ধার খবর। মেয়ে আসছেন কাল, প্রস্তুত হচ্ছে এন্ড্রু কিশোরের সমাধিস্থান। রাজশাহীর খবর। সিভিল সার্জন সহ নতুন 15 জনের করোনা শনাক্ত। যশোরের খবর। বগুড়ায় সরকারি খাল স্থানীয়রা করছে ভোগ, প্রশাসনে অভিযোগ। ভিতরে রয়েছে কলাম। সম্পাদকীয়তে রয়েছে বানভাসী মানুষের পাশে দাঁড়ান। উপসম্পাদকীয়, ভারত চীন বন্ধুত্ব কি ভেঙে গেল? তারেক শামসুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান শিরোনাম। সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিলাত এমপি। জেলা প্রশাসকের নিকট হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল হেডক্যাপ ও ফেস মাস্ক হস্তান্তর। সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি, লক্ষাধিক মানুষ দুর্ভোগে। সিরাজগঞ্জের ছাত্রলীগ নেতা নিহতের জের, পাল্টাপাল্টি আরো 2টি মামলা, আসামি 350। এনায়তপুরে ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করায় স্বস্তি। রয়েছে স্মৃতিযুদ্ধ স্মৃতি, মুক্তিযোদ্ধা AKM হেদায়েতুল আলম, অনুলেখন সাইফুল ইসলাম। প্রধান শিরোনাম। জাতীয় শিরোনাম ছিল টেস্ট কম, শনাক্ত কম। নির্বাচিত কলাম, শাহেদের ছবিগুলো কথা বলে, রাষ্ট্রের দায়ও বলে। এটি নিয়মিত প্রকাশনা, সিরাজগঞ্জ বার্তা। নির্বাচিত কলাম, শাহেদের ছবিগুলো কথা বলে, রাষ্ট্রের দায়টাও বলে। এটা রাশেদের লেখা। শেষ পাতা রয়েছে শাহজাদপুরের সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। দুশ্চিন্তায় কাজ করে 36,000 কৃষক। আগাম বন্যায় নৌকা বিক্রির ধুম। এটি শাহজাদপুরের খবর। রয়েছে স্বাস্থ্য কথা, স্বাস্থ্য টিপস, হেলথ টিপস। রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দারুচিনি। রয়েছে বক্স রিপোর্ট, ঝুটি শালিক পাখি গবেষকের শখ পূরণ করেছে যেভাবে। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর। রয়েছে অনলাইন পোর্টালের খবর। আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল শিরোনাম, এনায়তপুরে ভাঙন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা, এলাকাবাসীর স্বস্তি। গাজীপুরে অতিবৃষ্টি ও বন্যায় ব্যাপক ক্ষতি, সোনালী আশের। শাহজাদপুর কৈজুরি ঠুটিয়া কলেজ শিক্ষক মোহররম হত্যার প্রতিবাদে মানববন্ধন। সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা। সিরাজগঞ্জে অতিবৃষ্টি ও বন্যায় 4,739 জন প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত। সিরাজগঞ্জের ছাত্রলীগের পাল্টাপাল্টি 2 মামলায় 350, আসামি গ্রেফতার 25। শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিকদের বিক্ষোভ। উল্লাপাড়ায় পিওনিরের তৃতীয় লিঙ্গধারীদের স্বাবলম্বী করতে এখন নানা উদ্যোগ। এছাড়া রয়েছে প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রয়েছে বাইরের খবর। প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে কর্মহীনদের মাঝে সরকারি সহায়তার টাকা মোবাইলে দেওয়ার অজুহাতে রয়েছে একটি খবর। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ ও বিচার চালিয়ে মির্জা ফখরুল, করোনা মোকাবেলায় আগ্রাসী পদক্ষেপ নিন WHO। এগুলো ছিল আজকে সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম।
দ্য পিপলস নিউজ 24.com, পলাশের বাড়িতে দুর্লভ বৃক্ষের সমাহার, এটি একটি বিশেষ রিপোর্ট করা হয়েছে, বিশেষ প্রতিবেদন, এটি কামারখন্দের খবর। করোনা আক্রান্ত শিক্ষকের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে এলেন করোনা যোদ্ধা মানবিক চেয়ারম্যান বাবুল শেখ। এছাড়া রয়েছে করোনায় রাত দিন অসহায় মানুষের পাশে নাটোরের আসাদুজ্জামান টুটুল। পলাশবাড়িতে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ। এনএসআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে 2 ব্যবসায়ীকে জরিমানা। গার্মেন্টস সেক্টরের চেয়ে বড় সেক্টর হচ্ছে রেমিটেন্স সেক্টর। গাইবান্ধায় অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা। গাইবান্ধায় 4 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। পলাশের বাড়িতে দুর্লভ বৃক্ষের সমাহার, যেটি প্রধান শিরোনাম করা হয়েছে। এই খবরটি ছিল দ্য পিপলস নিউজ 24.com এর খবর। রয়েছে বাংলার সংবাদ। বাংলার সংবাদ, বেলকুচিতে সরকারি সহায়তা উত্তোলন করতে নতুন সিম দিয়ে অর্থ আদায়ের অভিযোগ। তারাশে কিন্ডারগার্টেনের মানববন্ধন। সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের 2য় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। এই ছিল বাংলা সংবাদ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। এছাড়া রয়েছে করোনার প্রভাবে বন্ধ 275 স্থানীয় সংবাদপত্র। এটা বিআইজেএন এর একটি অনুসন্ধানী রিপোর্ট, অর্থাৎ পরিসংখ্যান। এটি রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় গাজীপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল। বন্যা দুর্গত ভাসমান জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করলো বর্ণালী বেলকুচি। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব 12 এর অভিযানে 2 ব্যবসায়ীকে অর্থদণ্ড। যমুনার পানি গাজীপুর পয়েন্টে বিপদসীমার উপরে, সিরাজগঞ্জ পয়েন্টেও বিপদসীমার কাছাকাছি। এটি গতকালের খবর। সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের 2য় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় 2 গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি মোট 4টি মামলা, আসামি 350। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে সিরাজগঞ্জ কণ্ঠ। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত হয়ে থাকে অনলাইন পোর্টাল সিরাজগঞ্জ কণ্ঠ। সিরাজগঞ্জ কণ্ঠের সংবাদ শিরোনামের মধ্যে রয়েছে দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টাল গুলোর সংবাদ এবং সংবাদের বিস্তারিত নিয়ে আলোচনা অনুষ্ঠান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জের অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, 2টি সেমাই কারখানার মালিককে 2 লাখ টাকা জরিমানা। এটি সিরাজগঞ্জের রহমতগঞ্জের খবর। রয়েছে বিদেশগামী সকল বাংলাদেশিকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। করোনা ভাইরাস পরীক্ষার বুথ উদ্বোধন করলেন মুন্না এমপি। উইন্ডোজ 10 এ শক্তিশালী সিকিউরিটি ফিচার আনার ঘোষণা দিল মাইক্রোসফট। ফোর্বস, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো ঈদুল আজহার আগে খোলা হচ্ছে না। এই ছিল অনলাইন পত্রিকা দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। এ পর্যায়ে রয়েছে বিস্তারিত। রয়েছে প্রথমে বন্যার খবর। বন্যার আপডেট খবরটি প্রকাশ হয়েছে দৈনিক সিরাজগঞ্জ, অর্থাৎ আজ ভোর 6টা পর্যন্ত সবশেষ পানির সমতল সহ আপডেট খবর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর।
সিরাজগঞ্জে যমুনা নদী পানি টানা বৃদ্ধির ফলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যমুনা নদী পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে 20 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 31 সেন্টিমিটার। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদী পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ সোমবার ভোর 6টা পর্যন্ত এই খবর। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 13.38 সেন্টিমিটার 30 সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কাজীপুর পয়েন্টে যমুনা নদীর পানি 15.51 মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজীপুর পয়েন্টে বিপদসীমা 15.25 মিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা 13.35 মিটার। আবারও যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিষয়টি সোমবার সকাল অর্থাৎ ভোর 6টায় নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ.কে.এম. রফিকুল ইসলাম। রয়েছে বন্যা নিয়ে আরো কয়েকটি খবর। বন্যা নিয়ে খবর রয়েছে। দুশ্চিন্তায় গাজীপুরের 36,000 কৃষক, এটি কলম শরীফ পত্রিকার প্রধান শিরোনাম। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার 36,000 কৃষক নতুন করে দুশ্চিন্তায় রয়েছেন। গত মাসে 26 থেকে এ মাসের 7 তারিখ পর্যন্ত সময় বন্যার পানিতে নিমজ্জিত হয় উপজেলার প্রায় 5,267 হেক্টর জমির ফসল। শাকসবজি, তিল, ভুট্টা, কাউন, তিল, আখ, কলা বাগান ও আগাম আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় 4,850 হেক্টর জমির পাট পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়েছে প্রায় 3,500 হেক্টর জমির পাট। টানা 10 দিন নিমজ্জিত থাকায় পানি নেমে গেলেও এসব জমির পাট নষ্ট হয়ে গেছে। অল্প ক্ষতি হয়ে যে পাটগুলো এখনো জমিতে আছে সেসব ক্ষেতের চাষিরা নতুন করে শঙ্কায় রয়েছেন। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী যমুনায় পানি বাড়া শুরু হয়ে গেছে, অথচ নিমজ্জিত পাট ক্ষেত থেকে বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। আর এ কারণে কৃষক পুরো পাট কাটতেও পারছে না। এতে করে এবছর চরম ক্ষতির মুখে পড়বে পাট চাষিরা। কাজীপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানিয়েছেন, মোটামুটি বয়স্ক পাট গাছ কাটতে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে আর বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে নানামুখী উঠতি ফসলের চাষাবাদ দ্রুত করতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষি উপকরণ বিতরণ সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। রয়েছে বন্যা নিয়ে আরো কয়েকটি রিপোর্ট। ভাঙ্গন তাণ্ডবে দিশাহারা যমুনা পাড়ের মানুষ, এটি টাঙ্গাইলের খবর। রয়েছে যমুনা প্রবাহ পত্রিকায় কৃষকের বন্যা নিমজ্জিত কৃষকের উঠতি ফসল। এছাড়া রয়েছে এনায়তপুর ভাঙন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করায় স্বস্তি এলাকাবাসীর মধ্যে, এই ছিল খবর। রয়েছে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, এই খবরটি রয়েছে বিস্তারিত। সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। সিরাজগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আরো একটি করোনা ভাইরাস COVID-19 পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ চালু করলেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি। এর আগে গত 8 জুলাই 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রথম নমুনা সংগ্রহ বুথটি স্থাপন করা হয়। রোববার 12 জুলাই দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বুথটি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান
ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিব মিলাদ মুন্না এমপি। রয়েছে সিরাজগঞ্জে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব 12 এর ভ্রাম্যমাণ অভিযানে 2 ব্যবসায়িক অর্থদণ্ডের খবর। সিরাজগঞ্জে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সদর উপজেলার তেলকুপি ও পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি 2 সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে র্যাব 12 এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত এবং র্যাব 12 ভোক্তা অধিকার যে 2টি সংস্থা রয়েছে, এই সংস্থা 2টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এই সময় কারখানাগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও পুরনো তেল ব্যবহার করছে। কারিগরদের কোনো রকমের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই সব কারণে তাদের 2 লক্ষ টাকার 2টি কারখানায় জরিমানা দায়ের করা হয়েছে। এই ছিল খবর। রয়েছে যমুনা প্রবাহ পত্রিকার খবর বিস্তারিত। প্রধান শিরোনাম কামারখন্দে পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পশু মোটা তাজা করতে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন উপজেলার পশু মোটা তাজাকরণের পেশায় নিয়োজিত সাধারণ খামার মালিক ও পালনকারীরা। কিন্তু পশুর হাটগুলোতে এখন পর্যন্ত করোনার প্রভাবে ব্যবসায় তেমন দেখা না পাওয়ায় ও বাজার দর নিয়েও দুশ্চিন্তা রয়েছেন পশু খামারি ও পালনকারীরা। অনেকে বাজার যাচাইও করেছেন। উপজেলায় কোরবানির জন্য মোটা তাজাকরণ পশু উপজেলার চাহিদা রয়েছে 45% আর 55% পশু দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। দূর দূরান্তের ব্যাপারীরা না আসলে অনেক পশু অবিক্রির আশঙ্কা করছেন খামারিরা। এটি ছিল যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম। রয়েছে জেলা প্রশাসকের নিকট হ্যান্ড গ্লোভস, সার্জিক্যাল হেড ক্যাপ ও ফেস মাস্ক হস্তান্তরের খবর। স্বাগত এইচ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল হেড ক্যাপ ও ফেস মাস্ক হস্তান্তর করা হয় 12 জুলাই রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে। জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদের নিকট এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। রয়েছে শহীদ মনসুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ 4 হাসপাতালের তথ্য চেয়েছে দুদক। এটি প্রধান শিরোনাম করা হয়েছে দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম। রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে দেশে 4টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটা সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে নোটিশ দিয়েছে দুদক। এসব হাসপাতালে মেডিকেল সামগ্রী ও ভারী যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। দুদকের পরিচালক কাজী শফিকের তত্ত্বাবধানে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি অনুসন্ধান ও তদন্ত চলছে। সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিম্নমানের ও ব্যবহার অনুপযোগী যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনায় 275 কোটি টাকা ব্যয়ের অভিযোগ রয়েছে দুদকের হাতে। দুদকের উপসহকারী পরিচালক জালাল উদ্দিনের সই করা নোটিশে 25 ধরনের তথ্য চাওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে কেনাকাটায় মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় শাখা প্রদান কর্তৃক চাহিদাপত্র, তত্ত্বাবধায়কের চাহিদাপত্র, অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনা ও বরাদ্দপত্র, এছাড়া বাজার দর কমিটির প্রতিবেদন, স্পেসিফিকেশন, দরপত্র ও দরপত্র উন্মুক্তকরণ কমিটির প্রতিবেদন, কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদন, দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদন। আরো বিস্তারিত রয়েছে এই প্রতিবেদনে যুগের কথা পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনামের এই খবরে। যারা বিস্তারিত জানতে চান যুগের কথা পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। রয়েছে একটি সম্পাদকীয় এবং গুরুত্ব সহকারে ছাপা হয়েছে প্রতিটি পত্রিকায়। ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরো 2টি মামলা দায়ের হয়েছে, অর্থাৎ মোট 4টি মামলা দায়ের হয়েছে। এই খবরটি নিয়ে সম্পাদকীয় করেছেন দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। এই খবরটি রয়েছে মাহবুব ইসলামের বাগানে কাঁঠাল চাপা ফুলের গন্ধে মুখরিত মানুষ। এই 2টি সংবাদের বিস্তারিত তুলে ধরবো আমি।
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি মোট 4টি মামলার আসামি 350। এটি রয়েছে সম্পাদকীয়। সিরাজগঞ্জে নিহত জেলা ছাত্রলীগের সহ সম্পাদক একরামুল হক বিজয়ের স্মরণে মিলাদ মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি 2টি মামলার পরে আরো 2টি মামলা হয়েছে। মামলায় নামীয় ও অজ্ঞাত মিলে 350 জনকে আসামি করা হয়েছে। এই নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলার সংখ্যা দাঁড়ালো মোট 4টিতে। সংঘর্ষের কারণে দলের মধ্যে বিভক্তি দেখা দেওয়ায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে বুধবার থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয় বন্ধ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হকের স্ত্রী মুক্তামণি বাদী হয়ে স্বামীকে মারপিটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় 75 জনের নাম উল্লেখ এবং 100 থেকে 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে সংঘর্ষে আহত গয়লার আহমেদ শেখের পক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ খান 9 জুলাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় 81 জনের নাম উল্লেখ সহ 30 থেকে 40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়াও ঘটনার পরই জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে পৃথক 2টি মামলা দায়ের করেন। মামলা দুটিতে নামীয় ও অজ্ঞাত মিলে 280 জনকে আসামি করা হয়েছে। ওসি আরো জানিয়েছেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাদী হয়ে দায়ের করা মামলা দুটির তদন্ত করছেন থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা এবং মুক্তা খাতুন ও রাশেদ খানের দায়ের করা মামলা দুটির তদন্ত করছেন থানা পরিদর্শক অপারেশন নুরুল ইসলাম। এসব মামলায় শনিবার পর্যন্ত মোট 25 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা যুবলীগের সদস্য মুক্তামণি দায়ের করা মামলার শীর্ষ পর্যায়ের আসামিরা হলেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি জাকিরুল ইসলাম নিমন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্ডল, সদস্য মুলিবাড়ি হাজী মজনু, সৈয়দাবাদ ইউপি সদস্য মুলিবাড়ির আব্দুল মমিন, পৌর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ সাদত হোসেন, যুবলীগ নেতা কল্যাণীর ফরিদ আহমেদ, তত্ত্ববাড়ির মোহাম্মদ হোসেন, আবু মুসা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পীর সুমন, তৌহিদ প্রমুখ। এছাড়া অপরদিকে রয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ খানের দায়ের করা মামলার শীর্ষ পর্যায়ের আসামিরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, তার ভাই সদর থানা আওয়ামী লীগের সদস্য বেলাল হোসেন, সংঘর্ষে আহত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা দীপু, শহর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, ট্রাক মালিক গ্রুপের সভাপতি টিএম রিজভী, সাংগঠনিক সম্পাদক সোহাগ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামির রহমান উল্লাস ও শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন প্রমুখ। এই খবরটি বিস্তারিত ছাপা হয়েছে আজকে সিরাজগঞ্জ অনলাইন পোর্টালেও। এই ছিল সম্পাদকীয়তে বিস্তারিত। রয়েছে 7 জন নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদ মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে অন্তত 40 জন নেতাকর্মী আহত হয়। টানা 2 ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপে অন্তত সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত হয়, অর্থাৎ 2 ঘন্টার এই সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত হয়। এর আগে 26 জুন জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় এনামুল হক বিজয়কে মাথায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। 9 দিন লাইফ সাপোর্টে থাকার পর 5 জুলাই সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই রুবেল বাদী হয়ে 27 জুন জেলা ছাত্রলীগের 2 সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের 5 নেতাকর্মী নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 4 থেকে 5 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বর্তমানে 3 জন জেল হাজতে, 1 জন জামিনে এবং প্রধান আসামি পলাতক রয়েছে। ঘটনার পর 28 জুন মামলার বাদী, অর্থাৎ ঘটনার পর 28 জুন মামলার আসামি জেলা ছাত্রলীগের 2 সাংগঠনিক সম্পাদক আলামিন ও শিহাব আহমেদ জিহাদকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নিহত এনামুল জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও কামারগঞ্জ সরকারি হাজী কোরব আলী ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক ছিলেন। এই ছিল সম্পাদকীয়। রয়েছে
মাহবুব ইসলামের বাগানে কাঁঠাল চাপা ফুলের গন্ধে মুখরিত মানুষ, এটি ছাপা হয়েছে বাংলা সংবাদ অনলাইন পোর্টালে এবং যুগের কথা পত্রিকার শেষ অংশে, প্রথম পাতা শেষ অংশে বক্স টিকিট করা হয়েছে। কামারখান প্রতিনিধির খবর, কবির ভাষায় বলতে হয়, মাগো আমায় ঘুম আসে না কাঁঠালি চাপার গন্ধে। এই ফুল খুব কম দেখা যায়। এ রয়েছে সুগন্ধি এবং দেখতে অনেক সুন্দর, অর্থাৎ এতে রয়েছে অনেক সুগন্ধি এবং দেখতে অনেক সুন্দর। এটা বর্ষা মৌসুমে একবার ফুল ফোটে। শখের বয়সে 2000 সাল থেকে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে আসছেন নিজ অর্থায়নে। তিনি হলেন মাহবুবুল ইসলাম। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বিরল বৃক্ষের এক বিশাল বাগান। ছোটবেলা থেকে টিফিনে টাকা বাঁচিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেন তিনি, সেই শখ থেকেই তার এই বাগান গড়ে তোলা। বর্তমানে তার বাগানে রয়েছে 300টি বিরল প্রজাতির এবং বিভিন্ন প্রজাতির 5000 গাছ। ইতিমধ্যেই বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি হলেন বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ। তার এই বিরল বৃক্ষের সংগ্রহের মধ্যে কাঁঠাল চাপা ফুল নামের 2টি গাছ রয়েছে। এছাড়াও মাহবুব পলাশের বাগানে রয়েছে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবনের বৃক্ষ সুন্দরী ও গোলপাতা, যা বাংলাদেশের বর্তমানে একটি আলোচিত ঘটনা। সুন্দরবনের বৃক্ষের পাশাপাশি চা ও কফি গাছ সহ অনেক বিরল প্রজাতির গাছের সমারোহ রয়েছে এই বাগানে। মাহবুব ইসলাম পলাশ বর্তমানে রাজশাহীতে বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংকে কর্মরত আছেন। মানুষকে বৃক্ষ রোপণে উৎসাহিত করেন তিনি। তার এই কর্মের মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসছেন। অর্থাৎ তার এই কর্মের মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসলে এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি তার আশার কথা ব্যক্ত করেছেন। বৃক্ষের সাথে মিশে থাকা এই বৃক্ষপ্রেমী মাহবুব ইসলাম পলাশের জন্ম সিরাজগঞ্জের কামারখান উপজেলার বাজার পাথরঘাট এলাকার শেখপাড়ায় মৃত আবুল আব্দুল আজাদ শেখের ছেলে মাহবুব পলাশ জানিয়েছেন, আমি এই বিরল প্রজাতির গাছগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে সকলের পাশে থাকতে চাই। কেননা গাছের কোনো বিকল্প নেই, কারণ গাছ আমাদের প্রকৃত বন্ধু। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। অভিনন্দন রইল আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের পক্ষ থেকে। অবশ্যই আপনার এই মহতী উদ্যোগ, যারা গাছ প্রেমী রয়েছে, বৃক্ষপ্রেমী রয়েছেন, তারা অবশ্যই অনুসরণ করবেন এবং বৃক্ষরোপণ বা গাছ লাগাবেন। আমরা জানি যে চলছে মুজিব বর্ষ, জন্ম শতবার্ষিকী। মুজিব বর্ষ উপলক্ষে সরকারিভাবে 1 কোটি চারা গাছ বিতরণ এবং রোপণ করা হবে। সেই সাথে আমরা যারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাতে ইচ্ছুক, আমরা অবশ্যই গাছ সংগ্রহ করব, গাছ লাগাবো, বৃক্ষরোপণ করব। আমরা অন্যকে উৎসাহিত করব বৃক্ষরোপণে। অক্সিজেনের বিকল্প নেই, অক্সিজেনের মাধ্যমেই আমরা বেঁচে থাকি। আমরা নিজেদের প্রয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা অবশ্যই বেশি বেশি গাছ লাগাবো এবং এই মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার হবে প্রতি ব্যক্তি আমরা অবশ্যই একটি করে গাছ লাগাবো। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। ইতিমধ্যেই অনেকেই অনেক মন্তব্য করেছেন, ঘরে বসে সিরাজগঞ্জের সংবাদ জানার ব্যবস্থা করেছেন। আপনার উদ্যোগ সত্যি প্রশংসনীয়, এটি মন্তব্য করেছেন ইসমাইল হোসেন। অসংখ্য ধন্যবাদ। এছাড়া আরো যারা যুক্ত রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সেই সাথে অবশ্যই ঘরে থাকবেন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানবেন। এর জন্য চোখ রাখতে হবে ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান দৈনিক সিরাজগঞ্জ, পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকুন, সিরাজগঞ্জের সব খবর জানুন। এর জন্য এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আগামীকাল আবারও আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়।